মেয়েকে স্কুলে দিয়ে বাইরেটায় বসে রয়েছে, আমি এখানে বসে রয়েছি, আর মেয়ের বাবা ওই দেখো এখানে বসে রয়েছে। ওদের স্কুলে ঘন্টা পড়ে দুটো, মানে 10:15-তে একটা পড়ে আর 10:20-তে একটা পড়ে। তো এই সেকেন্ড বেল বাজার পরেই গেটটা বন্ধ হয়ে যায়, ততক্ষণ আমরা একটু ওয়েট করি। তো গুড মর্নিং সবাইকে, আমি লিপিয়া, তোমরা দেখছো এলএস বেঙ্গলি ব্লগ। আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 6 তারিখ, মঙ্গলবার। তো দেখো ছোট্ট ছোট বাচ্চাগুলো গুটি গুটি পায়ে স্কুলের জন্য চলে যাচ্ছে, দু হাতে দুটো ব্যাগ, একটা বইয়ের ব্যাগ আর একটা হচ্ছে টিফিনের ব্যাগ। আমার মেয়েও গুটি গুটি পায়ে একটু আগেই ভেতরে চলে গেল। তো ওকে এইভাবে স্কুলে রেখে আসতে, মানে বাড়ি চলে আসি, মনটা বেশ খারাপ লাগে। প্রায় 5 থেকে 5.5 ঘন্টা পর্যন্ত মেয়েটা আমার থেকে দূরে থাকবে। এখন এইটুকুতে এত মন খারাপ লাগছে, আস্তে আস্তে তো মেয়ে বড় হবে, আরও পড়াশোনা করার জন্য বাইরে চলে যেতে হবে হয়তোবা, তারপরে তো চাকরি বাকরি বিয়ে থাওয়া সবই রয়েছে। মানে সন্তানকে আমরা যে আমাদের কোলের মধ্যে করে রাখবো সেটা তো সম্ভব হয় না। কিন্তু মা যারা বা মা বাবা, তাদের প্রত্যেকেরই মন খারাপ কিন্তু হয়। নিজেরা মা বাবা হওয়ার পরে বুঝতে পারি। আমার মা যখন আমি পড়াশোনার জন্য বাইরে যেতাম বা কোনো কারণে যেতাম, মার চোখটা ছলছল করতো। মাকে বলতাম কান্না করছো কেন, আমি তো পড়াশোনা করতে যাচ্ছি বা এই কাজে যাচ্ছি, তুমি এর মন খারাপ করছো কেন। তো এখন মা হওয়ার পরে বুঝতে পারি কেন মা মন খারাপ করতো। তো দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে গিয়ে আগে বিছানা টিছানা গোছাবো, আগে রুটিটা করে নেবো। রুটিটা করে যায়নি, রুটিটা করে সবাইকে জলখাবারটা দিয়ে দেবো। তারপরে আমার ঘর যা অবস্থা করে রেখে গেছি সে শুধু আমিই জানি। আর ননদ এসছে, মানে ঝুমা তো মাকে ডায়ালিসিস করানোর জন্য প্রতি সপ্তাহে আসে 2 দিন করে, শনিবারে আর বুধবারে। এই সপ্তাহটাতেও আর বাড়ি যায়নি, মানে শ্বশুরবাড়িতে যায়নি, কয়েকদিন এখানে থাকবে। আর ও থাকা মানে আমার অনেক কাজের সুবিধা হয়, মানে বিশেষ করে রান্নাবান্নার দায়িত্বটা অনেকটাই ও নিয়ে নেয়। যখন দিদা ছিল, মানে দিদা রান্না যখন করতো তখনও কিন্তু মাঝে মাঝে এসে ও থাকলে পরে একটা রান্নাকে দুটো রান্না ও নিজের মতো পছন্দ মতো করতো, করে আমাদের সবাইকে খাওয়াতো। রান্নাটাও বেশ ভালো করে, মানে বেশ ভালো করে আর কি। তো দেখো আমি এখন বিছানা তুলছি, আর এই সময় বাবাকে কিন্তু খাবার দিয়ে এসেছি, বাবাকে আর যে মাসি বাইরের কাজ করে তাকেও খাবার দিয়ে এসেছি। আমি এখনও কিছু খাইনি, বিছানাটাকে তুলে নিই তারপরেই খেয়ে নেবো। আর এই বিছানা তুলতে তুলতেই চলো তোমাদের সঙ্গে একটা বিষয় একটু কথা বলা যাক। এটাই মেয়েদের কথা বা মায়েদের কথাই। আমরা অনেক গৃহবধূ রয়েছি যারা আসলে বাইরে গিয়ে কাজকর্ম করতে চায়, কিন্তু করে উঠতে পারি না আমাদের সংসার, তারপরে বিশেষ করে সন্তানের কথা ভেবে, ছোট বাচ্চা তাকে কোথায় রাখবো এইসব ভেবে না কাজকর্ম করতে যেতে পারি না। তো এদিকে কিন্তু ভেতরে একটা ইচ্ছা রয়েছে কাজ করব, তখন কি হয় ভেতরে একটা হতাশা কাজ করে যে চাকরি বাকরি করতে পারছি না, কাজ করতে পারছি না, মানে লাইফটা যেমন কেমন আটকা পড়ে গেল, কি করছি। তারপরে যদি দেখতে পাও যে বন্ধু বান্ধবরা বিভিন্ন জায়গাতে চাকরি বাকরি করছে, কাজ বাজ করছে, মানে তারা একটা করে কিছু করছে, তখন তো আরও বেশি করে হতাশা গ্রাস করতে শুরু করে, যেটা আমার ক্ষেত্রে তো হয়েছিল। তো যাই হোক, মেয়ে হওয়ার পরে বিশেষ করে যখন আর কোনো পরীক্ষা টরীক্ষা দিতে পারছিলাম না, তখন না ভীষণ কি বলবো অস্থির অস্থির লাগতো যে কী করছি, কিছুই করতে পারছি না, পরীক্ষা টরীক্ষাও দিতে পারছি না। তখন আস্তে আস্তে না আমি নিজেকে বোঝালাম যে আসলে আমার প্রায়োরিটিটা কী, আমার কি চাই। একটা পরীক্ষা টরীক্ষা দিয়ে একটা চাকরি পাওয়ার পরে আমি সত্যি কি মেয়েকে রেখে চাকরি করতে যেতে পারবো? আমার পরিস্থিতি কি সেরকম? তো আচ্ছা, এখানে কি রান্না বান্না হলো সেটা আগে দেখিয়ে নিই। এখানে রয়েছে মাছের ঝোল, মানে ঝুমাই তো রান্না করেছে তোমাদের বললাম। এখানে করেছে ডিমের ঝোল মার জন্য এটা, আর ঝুমার আজকে নিরামিষ আছে সেই জন্য করেছে সয়াবিনের তরকারি, পেঁপে ছেঁচকি, আর এখানে রয়েছে ফুলকপির তরকারি। এই দেখো ফুলকপির তরকারি। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার রান্নাঘরটা আমি গুছিয়ে নিই। ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে মানে রেখে আসবো টেবিলে, তারপরে রান্নাঘরটাও পরিষ্কার করব। আর পরিষ্কার করতে করতে চলো যেটা বলছিলাম সেটা বলি। এটা কিন্তু আমি বলছি আমার পরিস্থিতির কথা, সবার ক্ষেত্রে একই নয়, এবং মেয়েদেরকে অবশ্যই স্বনির্ভর হওয়া উচিত, কিছু করা উচিত নিজের কারণে, সন্তানের কারণে এই জন্যই যে সন্তান যেভাবে বাবা মাকে দেখবে, কারণ বাবা মাই থাকে সন্তানের আদর্শ, বাবা মাকে যে রূপে দেখবে সে নিজেকে সেই রূপেই নেওয়ার চেষ্টা করবে। তো সেই জন্যে মা বাবাকে যদি ও দেখে যে হ্যাঁ কোনো একটা কাজের মধ্যে রয়েছে, তাহলে ও বুঝবে যে এভাবেই চলতে হয় জীবনটা, তো মানে কিছু করতে হয়, সেটা ওর ভেতরেও ঢুকে যাবে। তো সেই কারণে আমি একটা কিছু করতে চাই, অবশ্যই সেটা ইচ্ছা তো ছিলই। তবে এই মুহূর্তে আমি সংসার ফেলে বা আমার সন্তানকে রেখে বাইরে কোথাও চাকরি বাকরি করতে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। তো সেই কারণে অনেকেরই পরিস্থিতি এরকম থাকে, তো সেই পরিস্থিতির মধ্যে পড়ে হতাশ হওয়ার কিছু নেই বন্ধুরা। আমি বলবো যে নিজে যে পরিস্থিতিতে রয়েছো সেটাকে বোঝো, ভালো করে বুঝে নিয়ে তার ভেতরে থেকে কিছু করা যায় কিনা সেটা করার চেষ্টা করো। তো আমি সেটাই করার চেষ্টা করছি। এই যে আমি ইউটিউবটা করছি সেটার সঙ্গে সঙ্গে যেমন নিজেকে ব্যস্ত রাখাও হচ্ছে, যদি কিছু আর্ন করতে পারি সেটাতেও একটা উপরি পাওনা হবে। তবে হ্যাঁ, এটাকে আমি সবসময় আমার মেয়েকে বলি যে আমি একটা কাজ করছি, তো ও সেটাই জানে যে মা রান্নাবান্না বা সংসারের কাজকর্মর সঙ্গে সঙ্গে মা আর একটা কাজ করে, সেটা হচ্ছে মা ভিডিও তৈরি করে। এটা কিন্তু ও মানে ওকে আমি বলেছি। বাচ্চাদেরকে আমরা ছোট ভাবি, কিন্তু ওদেরকে না যত ক্লিয়ার করে বলা যায়, মানে আমরা ভাবি অবুঝ, ওদেরকে কিছু একটা বুঝিয়ে দিই, সেটা না করে ওদের যদি পরিষ্কারভাবে বোঝা হয়, মানে বোঝানো যায়, তাহলে সেটা কিন্তু পরবর্তীতে বাচ্চার জন্য খুব ভালো হয়। আর একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে বন্ধুবান্ধব অনেক ভালো জায়গায় পৌঁছে গেছে, আমি পৌঁছাতে পারিনি, এটা নিয়েও আমার ভেতরে কিন্তু একটা হতাশা, ডিপ্রেশন কাজ করতো।
এ ব্যাপারেও আমার দৃষ্টিভঙ্গি পুরো পাল্টে গেছে একটা ঘটনার পর থেকে। একজনকে দেখে আমার মনে হতো যে ও ভীষণ সুখী, ভীষণ সাকসেসফুল। সোশ্যাল মিডিয়াতে যখন ছবি দেখতাম হাসি হাসি মুখে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, আজ গোয়াতে, কালকে এখানে সেখানে, বাইরে বিদেশে চলে যাচ্ছে ঘুরতে হাজব্যান্ডের সঙ্গে, তখন মনে হতো বাহ, লাইফটা তো ওই কাটাচ্ছে, মানে ওই লাইফে সাকসেসফুল হয়েছে। মানে অনেকের দেখেই মনে হতো, আমি বলবো না সবার ক্ষেত্রে ঘটনাটা একই রকম। তারপরে কিছুদিন পরে ও যা ঘটলো, মানে ও নিজের সঙ্গে যা ঘটিয়ে নিল, তারপর আমি ভাবলাম যে তাহলে আমি কি ভাবছিলাম এতদিন, যেগুলো দেখতাম সেগুলো তাহলে ফেক। আসলে সাকসেসের মানেটাই আলাদা বন্ধুরা। বেশি মাইনে টাকার চাকরি, বড় গাড়ি, বড় বাড়ি, শহরের মধ্যে 2-3টে ফ্ল্যাট, এগুলোর মানে সাকসেসফুল হওয়া নয়। সাকসেসফুল তুমি তখনই হবে যখন তুমি ভালো থাকবে, মন থেকে যখন তুমি শান্তিতে থাকবে, ভালো থাকবে, তার মানে তুমি সাকসেসফুল হয়েছো জীবনে। তোমার আশেপাশের লোক কে কত বড় বাড়ি করলো, কে কত বড় গাড়ি করলো, কার কত টাকা মাইনে, সেটা দেখে তার সাকসেস তুমি বিচার করতে পারবে না। তুমি দেখলে সে এত কিছু করছে, তোমার দেখে মনে হলো সে খুব ভালো আছে, আসলে সে ভেতর থেকে অসুখী, অশান্তিতে ভুগছে, সেটা কি তাহলে তার সাকসেস হলো লাইফে? সে কি সাকসেসফুল? এই জিনিসটা যখন আমি ভালো করে বুঝে গেলাম, তারপর থেকে আমার ভেতরে বন্ধুরা আর কোনো ধরনের কোনো হতাশা কাজ করে না। অ্যাটলিস্ট এই ব্যাপারে তো নয়। হ্যাঁ, নিজে কিছু একটা করতে চাই, সেটা একটা আলাদা দিক, কিন্তু কে কত বড় চাকরি করলো, কার কত বড় বাড়ি হলো, গাড়ি হলো, বা কোথায় ট্যুর করতে গেল, সেগুলোতে আমি খুব একটা এফেক্টেড হই না এখন আর। তবে হ্যাঁ, একসময় অবশ্যই জ্বালা হতো। তবে বললাম, ওই যে বললাম না, নিজের রিয়েলাইজেশন যখন নিজে চলে আসে তখন আর এগুলো খুব একটা এফেক্ট করে না। তবে হ্যাঁ, বছরে একবার করে অবশ্যই ঘুরতে যেতে চাই, সেটা ছোটোখাটো যেখানে হোক সেখানে একটু বেরোতে চাই। ছোটো ছোটো চাহিদা তো অবশ্যই আছে। আর দেখো, রান্নাঘরের সমস্ত কাজকর্ম করে, মানে বাড়ির সমস্ত কাজকর্ম সেরে, পুজো টুজো দিয়ে আমি এখন যাচ্ছি মেয়েকে আনতে। এখান থেকে যাচ্ছি টোটো করে। আমার হাজব্যান্ড ওই মেয়ে স্কুলের কাছেই ওখানে একটা কাজের জন্য গেছে, তো হেলমেট দুটো নিয়ে নিলাম। ওখান থেকে যাব, তারপরে ও চলে আসবে স্কুলের সামনে, তারপরে একসঙ্গে বাইকে করে চলে আসবো। সেই জন্য টোটোর জন্য ওয়েট করছি। আর যখন ওয়েট করবো তখন তো টোটো আসবেই না। এখানে সারাদিন টোটো যায়, এখন দেখো একটারও টোটোর খোঁজ নেই। তো শেষ পর্যন্ত পাওয়া গেল একটা টোটো। আর ওকে বললাম যদি পারে আমাকে একদম পুরো স্কুল পর্যন্ত নিয়ে যাবে, তবে মনে হচ্ছে না যাওয়া যাবে, কারণ রেলগেট তো নিশ্চয়ই পড়বে। দেখা যাক কি হয়। এরকম করে দুটো হেলমেট হাতে করে নিয়ে টোটো করে যাচ্ছি। আর আশেপাশের লোকজন যখন যাচ্ছে সবাই ঘুরে ঘুরে দেখছে, আসলে বোঝার চেষ্টা করছে ব্যাপারটা ঠিক কী হচ্ছে। তো ইতিমধ্যে আমার হাজব্যান্ড কিন্তু ফোন করে দিয়েছে, ও বললো ও রেলগেটে চলে আসবে, মানে ওর কাজটা হয়ে গেছে, সেই জন্যই বললো টোটোটাকে ছেড়ে দিও, তুমি রেলগেট থেকে চলে এসো। আর টোটো ছাড়বো মানে কি, গেট তো পড়েই রয়েছে, আমাকে ছাড়তেই হতো এমনিতেই। আর আসলে না, গেটটা পড়ে নেই, গেটে একটা কিছু ডিস্টার্ব হয়েছে। এটাও ওখানে প্রায় দিনই ঘটে থাকে, মানে এখানকার রেল গেটটা প্রায় দিনই ডিস্টার্ব থাকে। এ দেখো, একটা গেট ওই পাশের গেটটা পড়ে রয়েছে, আর এটা এখন দাঁড়িয়ে আছে, আর সেটা কখনো মনে হচ্ছে এই পড়ে যাবে, এই দাঁড়িয়ে থাকছে। মানে এটা একটা বিপজ্জনক ব্যাপার। এই যে নিচটার লোকটা আসছে, আমি ভাবছি গেটের নিচটার দিকে যাবো কি যাবো না, করতে করতেই দেখো গেটটা এই যে পড়ে গেল। ভাগ্যিস আমি যাইনি, তো পাশ দিয়ে বেরিয়ে গেলাম। এমনিতেই আমার এই রেল গেটের নিচ দিয়ে যাওয়ার সময় না ভীষণ টেনশন হয়, মনে হয় ধম করে যদি এটা মাথার উপরে পড়ে। আসলে এরকম একটা ঘটনা আমি শুনেছিলাম, মানে আমার এক বান্ধবীর বাড়িতে, মানে ওই গল্প করেছিল, ও ওইরকম একজনের বৌদির সঙ্গে যাচ্ছিল, আর ওই গেটের ওইটা ধম করে সেই বৌদিটার কপালের উপরে পড়েছিল। মানে একটুর জন্য বৌদির মাথাটা পুরো ফেটে যায়নি, যদিও এটা ভীষণ নাকি ভালোভাবে করা থাকে। তবে এই যে দেখো এই অবস্থাটা এখানে, আর ওই রেল পুলিশটা ভালো করে বোঝার চেষ্টা করছে কী ঘটেছে। আর আমি এটা নিচ দিয়ে বেরিয়ে এলাম। আগেও একদিন এরকম হয়েছিল, এরকম গেটটা নষ্ট হয়ে পড়ে আছে, আর বলতেও পারছি না কখন ঠিক হবে। এখানে দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি। তারপর আমরা ঘুরে অন্য পাশ দিয়ে গেছিলাম। আর এখানে দেখো কত গাড়ি লাইনে দাঁড়িয়ে রয়েছে। স্কুলে নিতে আসা বা দিতে আসার জন্য এই রেলগেটের রাস্তাটা খুবই বাজে। ওই যে আমাদের বাড়ির পাশে যে স্কুলটা রয়েছে, পাবলিক স্কুলটা, তো ও ওখানে আনতে গেলে পরে অনেক বাচ্চাদের স্কুল ছুটি হয়ে যাচ্ছে এই রেলগেটের জন্য, তাদের বাড়ি ফিরতে ফিরতে দেরি হয়ে যায়, যারা বিশেষ করে টাউনের দিকে থাকে। আবার টাউনের দিকে যাদের স্কুলগুলো থাকে তাদের এই রেলগেটে আটকা পড়ে কত দেরি করে বাড়ি ফিরতে হয়। মানে রেলগেট পড়লে তো খুব কম সময় দেখা যায় যে 5-10 মিনিটের মধ্যে খুলে যায়, বেশিরভাগ সময়ই তো মোটামুটি 15-20 মিনিট তো থাকেই গেট আটকে। তো আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা হয়ে গেল, উঠে পড়লাম গাড়িতে, এবার যাই মেয়েটাকে নিয়ে আসি। মানে বেশিরভাগ সময় কি হয়, আমার কপালে তো বেশিরভাগ সময় এটা ঘটে যে মালগাড়ি যাচ্ছে, আর মালগাড়ি গেলে তো হয়ে গেল, আধ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এখনও দোকানপাট সব বন্ধ রয়েছে, এখন এই 3টের মতো বাজে, ওদের এখন 3:30তে ছুটি হচ্ছে। তো চলো যাই মেয়েকে নিয়ে আসি।
এখন বাজে প্রায় 5টার কাছাকাছি। মেয়েকে নিয়ে চলে এসেছি নাচের ক্লাসে। গত দুটো রবিবার নাচ হয়নি ওদের, মানে স্যারের কোথাও প্রোগ্রাম ছিল, তো সেই জন্য এই মঙ্গলবার আর বৃহস্পতিবার নাচ করিয়ে দেবেন, মানে প্র্যাকটিস করিয়ে দেবেন বলেছেন। সেই জন্য তাড়াতাড়ি করে স্কুল থেকে এসে ওকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে একটু রেস্ট নিল। তারপরে এই দেখো চলে এসেছি নাচে। এখন বাজে প্রায় 8টার কাছাকাছি। নাচের ক্লাস থেকে এসে ওকে একটু খাইয়ে দিলাম, খাইয়ে এখন একটু পড়তে বসিয়েছি, আর আমি ওদিকে চা টা খেয়ে নিলাম। এবার মেয়েটাকে একটু পড়িয়ে নিই। হয়ে গেল মেয়ের আপাতত পড়াশোনা করা। এবার ওকে বলছি বই খাতাগুলো সব তুলে নাও। ও আপাতত তুলে নিচ্ছে ওর মতো করে, পরে আমি একবার রাতে চেক করে দেবো যে ঠিকঠাক তুললো কি না। এটা ওকে আসলে অভ্যাস করাচ্ছি, সমস্ত খাতা বইয়ে যে উপরে লেবেল দিয়ে নাম ঠামগুলো লেখা রয়েছে, তো সেগুলো সব ও বুঝতে পারছে কিনা সেটা দেখার জন্য ওকে রুটিনটা ওকে দিয়ে পড়াই, যে রুটিনটা পড়ে দেখো তো কী কী লেখা আছে। তো সেই মতো ব্যাগ গুছিয়ে নিল। রাত বাজে 9টা, চলে এসেছি রান্নাঘরে। রান্নাবান্না কিছুই করতে হবে না, সিদ্ধ ভাত করবো। আসলে সবই রয়েছে, মাছের ঝোল রয়েছে, ঝুমা যে নিরামিষ খাবে সে তরকারিটাও রয়েছে, সয়াবিনের ঝোল, আর একটু বেগুন ভাজবো, ওটাতেই হয়ে যাবে রাতে খাওয়া দাওয়া আজকে। চলো বেগুন কেটে নিয়েছি, দেখাই তোমার। এরকম আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চাউমিন সিদ্ধ করছি। এটা যাবে কালকে মেয়ের টিফিনে। মেয়েকে কালকে টিফিনে করে দেবো চাউমিন, তো সেই জন্য চাউমিনটাকে আজকেই সিদ্ধ করে রেখে দিচ্ছি। আর এটা ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে টিফিন বক্সে করে আমি ফ্রিজে রেখে দেবো। তো সকালবেলায় তাহলে এটা সিদ্ধ করার ঝামেলাটা থাকবে না। আর এখানে সবজিগুলো সমস্ত এনে রাখলাম, এগুলো কিন্তু কেটে রাখবো না, এগুলো গোটা গোটাই থাকবে, সকালে চাউমিনটা করার আগে কেটে নেব। আর এইখানে দেখো তোমরা দেখেছো যে এখানে একটা কাপড় দেওয়া থাকে, কারণটা তোমাদের বলি আজকে। সিঙ্কের এইখানটা দিয়ে না ঠিক মতো করে সেট করা নেই, যার জন্য এই ফাঁকাটা দিয়ে অনেক জল পড়ে। যখন আমি জলের কোনো কাজ করছি তো এই ফাঁকা দিয়ে জল পড়ে ওই নিচটাতে কি অবস্থা হয়েছে দেখো, দাঁড়াও, এই দেখো জল পড়ে পড়ে এরকম হয়ে যায়, আর জল সেই গড়িয়ে গড়িয়ে না সামনের দিকে চলে আসে। তো সেই কারণে এখানে একটা কাপড় দিয়ে রাখি আমি সবসময়, আর ভেতরটাকেই মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। আর এখন বেগুনটা ভেজে নিচ্ছি, তোমাদের তো বললাম বেগুন ভাজা হবে, তো বেশ অনেকটা বেগুন কেটেছি আর বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও। আর যদি আমার চ্যানেল নতুন দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পাশে বেগুন ভাজছি, আর এখানে দেখো দুধটা বসিয়ে দিচ্ছি, দুধটা জাল হয়ে যাবে, তারপরে মেয়েকে খাইয়ে আসবো, রুটিটা করবো পরে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা বন্ধুরা।